বাংলাদেশের বাজারে কিন্তু বর্তমানে রয়্যাল এনফিল্ডের সবগুলা বাইক মোটামুটি অ্যাভেলেবেল হয়ে গেছে এবং ডেলিভারি শুরু করছে অলমোস্ট 20 ডেজ ওভার হয়ে গেছে। সো নেক্সট গিয়ারে কেন ক্লাসিকের রিভিউ বাদ যাবে, অনেক বেশি ক্লাসি বাইকটা এবং হিউজ একটা ইঞ্জিন এই বাইকটাতে ইউজ করা হয়েছে, 350 সিসির ইঞ্জিন। আমাদের বাংলাদেশে আমরা সবসময় চেয়ে এসেছিলাম যে আমাদের সিসিটা আপগ্রেড হোক এবং তার সাথে সাথে আরও একটা মজার বিষয় আপনাদের মাঝে শেয়ার করে রাখি, যেটা হচ্ছে আমরা কিন্তু 350 সাথে সাথে আরও বেশ কিছু সিসি আনলক করতে চলেছি। সো আমরা সবাই চাই সিসি লিমিটেশনটা সম্পূর্ণরূপে চলে যাক। আসেন এবার বাইকটা রাইড করি এবং বাকি ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করি। ফার্স্টে এটা লুকস দেখতে হবে, কারণ এটা লুকসের জন্য আমরা আসলে মূলত পাগল। মানে এত সুন্দর লুকস ভাই, ক্লাসিক একটা বাইক এবং মডেলটা হচ্ছে ক্লাসিক 350। ওয়েল, সো ফার্স্টে আসেন এটার কিটা দেখে ফেলি। কিটা অনেক জোস, অ্যাজ এ প্রিমিয়াম কি টাইপের যে কি ওই টাইপের কি। আর এটাতে বসার পরে আমার কাছে মনে হচ্ছে যে নর্মাল যে কোনো হাইটের পার্সন এটাতে বসতে পারবে। আসেন এবার এটার একটু স্টার্টিং সাউন্ড আমরা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, গোপ্রোতে কতটুকু শোনা যাবে জানি না, বাট এই যে ওয়াও ওয়াও জোস। এবং এটা স্টার্ট দেওয়ার সাথে সাথে এটা চালাতে হবে খুব রিল্যাক্সে, এইভাবে যেতে হবে খুব অল্প আরপিএমে। আমার কথা না শুনে একটু শব্দটা শুনেন। এই বাইকটা এমন কোনো বাইক না, ধরেন যে আপনি স্পোর্টস বাইক পছন্দ করেন, অনেক বেশি টর্ক ফিল করবেন, এরকম দ্রুত থ্রোটল দিবেন, এরকম বাইক এটা না। রাইডিং ফিলটা আপনাদেরকে একটু বলি, কোনো রকম কোনো ভাইব্রেশন কিন্তু আপনি ফিল করতে পারবেন না যদি এইভাবে রাইড করেন, খুব সামান্য। আমি হান্টার যখন রাইড করছি, হান্টারে কিছু ভাইব্রেশন আমি ফিল করছি, বাট ক্লাসিকে সেই ভাইব্রেশনটা টোটালি নাই, কারণ ক্লাসিকের ওয়েটটা একটু বেশি। এইবার আসি হচ্ছে এই বাইকটার মাইলেজ, আশা করি অনেক ভালো হবে। আমার মাইলেজ টেস্টের ভিডিও আপনারা খুব শীঘ্রই পাবেন, সমস্যা নাই। আমি একটা মাইলেজ টেস্ট করতেছি, এটা নিয়ে শুনে হয়তো আপনারা অবাক হবেন। আমি নিজেও এখনও পাই নাই, বাট আই নো এটার মাইলেজ ভালো দিবে। কিভাবে দিবে ওইটা একটু বলি। আরও একটা শঙ্কা তৈরি হয়েছে এই বাইকটা নিয়ে, যেটা হচ্ছে এই বাইকটা ইঞ্জিন সাউন্ড নষ্ট হয়ে যাচ্ছে খুব দ্রুত। সবার একই কমপ্লেইন, এবং রয়্যাল এনফিল্ডের যে গ্রুপ আছে এটাতে তো আমি ফার্স্ট থেকে আসি, তো সাধারণ মানুষের সমস্যাগুলো আমি আসলে দেখি। তো ওইটার কি রিজন ওইটা একটু এক্সপ্লেন করি আমি। ফার্স্ট রিজন হচ্ছে এই বাইকগুলো, বাংলাদেশে যে রয়্যাল এনফিল্ডের বাইকগুলো আসছে এটাতে সম্পূর্ণ নতুন জে সিরিজের ইঞ্জিন ইউজ করা হয়েছে। হ্যাঁ, নতুন জে সিরিজের ইঞ্জিনটা আমাদের অ্যাজ ইউজুয়াল আগের যে রয়্যাল এনফিল্ড ছিল ওইটার মতো কিন্তু না। এটার ইঞ্জিনটা সম্পূর্ণরূপে চেঞ্জ করা হয়েছে, যার ফলে ভাইব্রেশন যেরকম নাই। তারপর অনেকে যে ইন্ডিয়াতে যে র সাউন্ডটা আগের রয়্যাল এনফিল্ডগুলোতে শুনছেন এক্সস্ট থেকে, ওই সাউন্ডটা আশা করেন, বাট ওই সাউন্ডটাও কিন্তু আমরা পাই না। শুধুমাত্র এই যে ইঞ্জিনটা নতুন যে সিরিজের ইঞ্জিন দেওয়া হয়েছে এইটা একটা রিজন। এই যে সাউন্ডের একটা ইস্যু, ঝনঝন যে সাউন্ডের একটা ইস্যু ইঞ্জিনে, এটা কিন্তু রয়্যাল এনফিল্ডে রয়েছে নতুন ইঞ্জিনগুলোতে। সো আগের ইঞ্জিনের মতো এক সাউন্ড পাওয়া যাচ্ছে না, দুই হচ্ছে ইঞ্জিনটা ঝনঝনে আওয়াজ হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম সবার 500, 600, 700, কারো 1000 কিলোমিটারের পরে এই সমস্যাটা আসতেছে। তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, মডার্ন ইঞ্জিন। এই কারণে এই ইঞ্জিনগুলো একদমই নতুন যে সিরিজের, তো এটা সমস্যার সমাধান হইতে আরেকটু টাইম দিতে হবে। হয়তো রয়্যাল এনফিল্ড এটা সমস্যার সমাধান বের করে ফেলতেও পারে। আরেকটা বিষয়, যেটা মডার্ন ইঞ্জিন হওয়ার ফলে যেরকম ভাইব্রেশনটা নাই, তার সাথে সাথে পাওয়ার ডেলিভারিও কিন্তু এটাতে বেড়ে গেছে। এখন এই বাইকটা ভালো পরিমাণ আরপিএম কিন্তু হিট করতে পারে। আপনারা যারা নতুন, এখনও হয়তো নতুন বাইকটা এখন আরপিএম হিট করার নাই, বাট এই বাইকটা ভালো পরিমাণে পাওয়ার আপ করতে সক্ষম আগের বাইকগুলো থেকে তুলনামূলক। আমি বলতেছি না আবার আপনারা আবার স্পোর্টস বাইকের সাথে গুলাই ফেলেন না, কাইন্ডলি প্লিজ। এই বাইকটা আগের যে কোনো রয়্যাল এনফিল্ড থেকে ভালো পাওয়ার আপ করতে সক্ষম উইদাউট ভাইব্রেশন। মানে আগের রয়্যাল এনফিল্ডগুলো যদি আপনারা চালাইতেন তাহলে তো বলতেন যে ভাই এটা কি ভাইব্রেটর মেশিন। হ্যাঁ ভাই, এইরকমই রয়্যাল এনফিল্ড, এরকমই আগের রয়্যাল এনফিল্ড যদি বাংলাদেশে ঢুকাই দিত তাহলে ভাই বাঙালি এটারে নিয়ে এমন ট্রোল করা করতো, মানে পারপাস তো অনেকে বুঝতে চায় না বা বুঝে না। সো তখন হয়তো এটা নিয়ে বেশি কন্ট্রোভার্সি। এখন তো ভাই এটার ভাইব্রেশন ফিলই করা যায় না। দেখেন এই যে মানে লুকিং গ্লাস দেখলে বুঝবেন, মানে লুকিং গ্লাস তো এখন হালকা কাঁপতেছে। আর তখন আমি যে রয়্যাল এনফিল্ডগুলো রাইড করছি ভাই, প্রচণ্ড পরিমাণে ভাইব্রেশন। আমি 500 ক্লাসিক 500 রাইড করছি ভাই, বসলে মনে হয় যে ভাইব্রেটর মেশিন
একদম, বাট ফিল আছে। আমি তো ওইভাবে আমি আসলে ভাইব্রেশন ফিল করার জন্য এটা তো উঠি নাই, আমি রয়্যাল এনফিল্ডের ফিল নেওয়ার জন্য, ক্লাসিক ফিল নেওয়ার জন্য আমি এই বাইকটাতে উঠছিলাম। তো যাই হোক, আমি এই কথাগুলো আমার মনে হয় যে বলা উচিত ছিল। অনেকেই এই বিষয়গুলো জানে না, আর আমি রয়্যাল এনফিল্ড নিয়ে আসলে আর কি কি বিষয় মানুষ জানে না সেটা নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানাবো, কোনো টেনশন নাই, তখন আপনারা বাকি সব বিষয়গুলো জানতে পারবেন। আসেন এবার একটু শান্তিতে রাইড করি। ওকে, কি আওয়াজ ভাই, হ্যাঁ সেই সেই সেই। সো এটার যে সামনে হেডলাইটটা ইউজ করা হয়েছে এটা কিন্তু একটা হ্যালোজেন হেডলাইট, বাট হ্যালোজেন হেডলাইট ইউজ করা হইলেও এই হ্যালোজেন হেডলাইটের পাওয়ার কিন্তু বেশ ভালো পাওয়ার। আবার আপনারা এই জায়গায় রিপ্লেস করে চাইলে এলইডি, পাওয়ারফুল এলইডি লাইটও লাগিয়ে নিতে পারেন। পাওয়ারফুল এলইডি লাইট লাগাইলে আর আপনাদের ফগ লাইট খুব একটা ইনস্টল করার প্রয়োজন হবে না। তারপরেও যদি কেউ মনে করেন যে না ফগ লাইট ইনস্টল করতে হবে, ইউ ক্যান ইনস্টল ইট ইজিলি, কোনো সমস্যা নাই। বাট রয়্যাল এনফিল্ডের সেক্ষেত্রে মনে হয় যে আপনার ওয়ারেন্টির একটা ইস্যু আসতে পারে, ওইটা আপনারা একটু কাইন্ডলি জেনে নেবেন। আমি যতদূর জানি যে রয়্যাল এনফিল্ডের যে কোনো বাইরে থেকে শুধুমাত্র ওয়্যারিং না, যে কোনো পার্টস, ধরেন যে আপনি ইঞ্জিন গার্ড বা অন্য কিছু নেবেন, এরকম কিছু নিলেও নাকি ওয়ারেন্টি তারা দেয় না। বাট রয়্যাল এনফিল্ডের অফিসিয়াল পার্টসের যে দাম সেটা আসলে কেনার মতো না। আবার হয়তো কোয়ালিটি অনুযায়ী যাদের চয়েস হবে তারা কিনতেও পারে। আসলে এটা আমার মন্তব্য করা উচিত না যে কেনার মতো না, কিন্তু দাম বেশি এটা আমি বলতে পারি। ওকে, এরপরে আসি এটার ইনস্ট্রুমেন্ট কনসোল নেই। এটার ইনস্ট্রুমেন্ট কনসোলটা সম্পূর্ণ ডিজিটালও না, সম্পূর্ণ অ্যানালগও না, অ্যানালগ এবং ডিজিটাল মিক্স। এখানে দেখেন স্পিডোমিটারটা কিন্তু আপনার অ্যানালগ দিয়ে দেওয়া হয়েছে, তার সাথে সাথে এখানে টাইম, ট্রিপ মিটার, তারপরে ফিউল গজ, এইগুলো হচ্ছে ডিজিটাল দিয়ে দেওয়া। এবং এই যে প্লেসটাতে দেখতেছেন এইটাতে কিন্তু আপনারা চেঞ্জ করে এখানে নেভিগেটর খুব সম্ভবত লাগাইতে পারবেন, যেটা হান্টারে দিয়ে দেওয়া থাকে, ওইটা ইনস্টল করে নিতে পারবেন। মানে রয়্যাল এনফিল্ডের অনেক জিনিস আছে যেগুলো আপনারা ইনস্টল করে নিতে পারবেন। ওকে, এরপরে আসি এটার ক্লাচ নিয়ে। ক্লাচটা অ্যাজ এ 350cc বাইক হিসাবে আমি ভাবছিলাম যে যতটা হার্ড হবে অতটা হার্ড না, ক্লাচটা যথেষ্ট পরিমাণে সফট মনে হয়েছে আমার কাছে, মানে ইজি। আমি 1000cc যখন H2 এবং নিনজা ZX টেনারে বসছি তখন ভাই ওটার ক্লাচ ধরার পর আমার মনে হয়েছে ভাই এটা ক্লাচ কেমনে শিফট করে, বাট ওইটাতে তো আসলে কুইক শিফটার তারপরে অটো ব্লিপার দুইটাই আছে। সো একবার গাড়ি আপনার একবার বাইক আপনি স্টার্ট রানিং করে ফেললে ওইটাতে আর ক্লাচ ধরার কোনো দরকারই নাই, বাট এগুলোতে তো ক্লাচ ধরতে হবে, অ্যান্ড সমস্যা হবে না আশা করা যাচ্ছে। এই গেল। এরপরে যে সুইচিং কোয়ালিটিগুলো দিছে, দুই সাইডে দেখেন দুইটা গোল দিয়ে দিছে। এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ সহ ইঞ্জিন স্টার্ট এবং সেলফ সব এটার মধ্যেই। তার সাথে সাথে এখানে হচ্ছে হাই বিম, লো বিম, তার সাথে পাসিং সুইচ এই একটার ভিতরে, এবং এখানে ইন্ডিকেটর, তারপরে এই যে হর্ন। টায়ার নিয়ে একটু কথা বলি। টায়ার নিয়ে কথা বলার আগে রিম নিয়ে কথা বলতে হবে, কারণ এটার যে ফ্রন্ট রিমটা এটা হচ্ছে 19 ইঞ্চ এবং রেয়ার রিমটা হচ্ছে 18 ইঞ্চ। আমরা আমাদের নর্মাল যে বাইকগুলো ইউজ করি বাংলাদেশে এগুলো হচ্ছে 17 ইঞ্চের রিম থাকে, বাট এটার লুকস ভালো দেখার জন্য বা একটা ভাইব দেওয়ার জন্য সামনের রিমটা একরকম, পিছের রিমটা একরকম। সো টায়ার সাইজ কিন্তু খুব খেয়াল করে আপনাদেরকে কিনতে হবে, না হলে কিন্তু দেখা গেল একই সাইজের দুইটা চাকা যদি কিনে ফেলেন তাহলে কিন্তু এখানে সমস্যা হয়ে যাবে। সো এই ছোটো ছোটো জিনিসগুলো আসলে আপনাদের জেনে রাখা প্রয়োজন। আর এটার ব্রেকিং সিস্টেম বেশ ভালো, ডুয়াল চ্যানেল ABS ভার্সন এটা, অ্যান্ড ব্রেকিং বাইটও অনেক ভালো। আমি ভাবছিলাম যে বাইকটার ওয়েট অনেক বেশি, সো ব্রেকিং হয়তো একটু জায়গা নিয়ে বা টাইম নিয়ে করবে, বাট সেরকম ফিল হচ্ছে না। এই যে দেখেন ইজিলি ভালো পরিমাণে বাইটে ব্রেক করতেছে। সো ব্রেকিং নিয়ে কোনো টেনশন নাই, ব্যালেন্সিং নিয়ে কোনো টেনশন নাই। এবং মজার বিষয় হচ্ছে লং রাইডে আপনারা কিন্তু খুব ভালোভাবে এই বাইকটা রাইড করতে পারবেন, কারণ কোনো ঝাঁকি আপনারা তেমন ফিল করবেন না, শুধুমাত্র এটার ওয়েট এবং সাসপেনশনের কারণে। আরও মজার বিষয় হচ্ছে এই বাইকের সিটটা কিন্তু চেঞ্জ করা যায়, স্প্রিংওয়ালা একটা সিট লাগানো যায়, পিসের সিটটা খুলে ফেলা যায়, মানে অনেক অনেক অপশন আপনারা এই বাইকটাতে পাবেন। সো মানে ক্লাসিক তো ক্লাসিকই আমার অনেক পছন্দের বাইক, এবং যে প্রাইস রেঞ্জে বাংলাদেশে রয়্যাল এনফিল্ডগুলো লঞ্চ করছে ভাই, এই প্রাইস রেঞ্জ দেখেই মানুষ কিন্তু অবাক হয়ে গেছে, এবং এই পরিমাণ প্রি অর্ডার কিন্তু রয়্যাল এনফিল্ডের পড়ছে।
এখন আমার কাছে সমস্যা যেটা মনে হলো সেটা হচ্ছে ইঞ্জিনের যে সাউন্ডটা, এটা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, এটা একটা বড় ইস্যু। তার সাথে সাথে মাইলেজ নিয়ে যে টেনশনটা, এটা আপাতত করতেছি না, কারণ 350 সিসি বাইক থেকে যে পরিমাণ আপনারা মাইলেজ পাবেন এটা আসলে কল্পনা করতে পারতেছেন না। প্রায় 30-র কাছাকাছি মাইলেজ আপনারা সিটিতেই পাবেন, 25 to 30। তো একটা 350 সিসির বাইকে যদি এরকম মাইলেজ পান আর কি লাগে। আমরা GSX আর R15 এগুলাতেই কিন্তু এরকম 35 মাইলেজ পেয়ে থাকি সিটিতে। তো সেক্ষেত্রে এটা যদি আর 5-7 কম দেয় তাহলে আর কি সমস্যা আছে। বাট আমি একটা জিনিস নিয়ে খুবই ভীত এই বাইকটা নিয়ে, যেটা হচ্ছে এই বাইকটার যে মানে ইঞ্জিন হিটিং ইস্যু। যেহেতু 350 সিসির একটা বাইক, এয়ার কুলড ইঞ্জিন, সো এই বাইকটার ইঞ্জিন হিটিং ইস্যু কিন্তু বেশ ভালো পরিমাণে ফিল হবে। আচ্ছা, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এই জন্য অত লোকজন আর কি, যাই হোক। তো ইঞ্জিন হিটিং ইস্যুটা এই ঢাকার জ্যামের ভিতরে খুব বেশি ভাই পেইন খাইতে হবে যদি থাকে এরকম, যেরকমটা আছে। আমি হান্টারে যেরকমটা পেয়েছিলাম, আমি রাইড করে গিয়ে বরিশাল গেছিলাম, তো ঢাকা সিটির জ্যামটা যখন আমি ক্রস করতে গেছি ভাই, অতিরিক্ত লেভেলে আমার রাইডিং প্যান্ট পরা ছিল, তারপরেও মানে হিটিংটা পেয়েছি। যাই হোক, একটা ইউজার রিভিউ আমি বানাবো এটা নিয়ে, সেটা একটা ঢাকা শহরে চালানো ইউজারের কাছ থেকে, তখন না হয় রিভিউ নেব, তখন আরও ডিটেলস এটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে পারবো, কোনো সমস্যা নাই। সিটিং পজিশন নিয়ে একটু বলা যায়। সিটিং পজিশন যে আছে, এই সিটিং পজিশনে আমার কাছে বেশ কমফোর্টেবল লাগে, কোনো সমস্যা নাই। তার সাথে একজন পিলিয়ন নিয়েও আপনি ইজিলি লং রাইড করতে পারবেন। ওকে, এবার আমরা একটু ভাঙাচোরার মধ্যে যাই, যদিও আমার এটা নিয়ে কোনো ডাউট নাই যে এটা ভাঙাচোরাতে খুব ভালো পারফর্ম করবে। ওকে, হ্যাঁ, ওই যেটা বলছিলাম, বালুর মধ্যে খুব ভালো গ্রিপ করে থাকতেছে। তার সাথে সাথে মানে সাসপেনশন ফিডব্যাক, মানে আপনার কাছে মনেই হবে না যে আপনি ভাঙাচোরার উপর দিয়ে যাচ্ছেন। বিশেষ করে এত ভাঙাচোরার উপর দিয়ে তো আর অবজার্ভ করতে পারে না। বাংলাদেশে যে নর্মাল ভাঙাচোরাগুলো আছে ওইগুলোর উপর দিয়ে, আরে একটা কড়া বালুর মধ্যে চলে আসছি দেখা যায়। এখানে তো গ্রিপ করতেছে না চাকা, এত কড়া বালুর মধ্যে কোনো চাকায় আসলে গ্রিপ করবে না। এই টেস্টে এটা মোটামুটি ভালো মার্ক পেয়েছে, আমার কাছে পাস করেছে আর কি। মানে আপনি ঝাঁকি টাকিগুলো খুব আরামদায়কভাবে পার করতে পারবেন, এই আর কি। সো এই তো, আর এটা নিয়ে ফার্স্ট রাইডে তেমন কিছু বলার নাই। এটা নিয়ে একটা লং ট্যুরে যাব আমরা সামনে, তখন আপনাদেরকে আরও ডিটেলসে কথা বলবো। সো এরকম রয়্যাল এনফিল্ডের সাথে কিন্তু আপনাদের এরকম একটা ক্লাসিক হেলমেট পরা উচিত, তাহলে বেশ ভালো ফিল পাবেন। আচ্ছা, যেটা দেখানোর জন্য আসছি আপনাদেরকে, একটু সাউন্ডটা আমরা শোনাই সুন্দরভাবে। ওকে ওকে, জাস্ট নিউট্রাল করে দিলাম, অ্যান্ড এই যে দেখেন সাউন্ডটা। সো আমরা যে বারবার বলে থাকি, ওই যে রয়্যাল এনফিল্ডের আগের যে সাউন্ডটা, ওইটা কিন্তু আমরা পাই না, পাবো না, কারণ আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি কি কি রিজন। এবং এটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানাচ্ছি যে রয়্যাল এনফিল্ড নিয়ে আসলে আমাদের কি কি অজানা বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও বানাচ্ছি। সো ওই ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যাই হোক, আর একটা জিনিস, ইঞ্জিনের যে সাউন্ড নিয়ে কথা বলতেছিলাম, এই বাইকটা অল্প কিলোমিটার চলছে, এখনও পর্যন্ত সাউন্ড পুরোপুরি নষ্ট হয় নাই। স্টিল নাও আপনারা কিন্তু সাউন্ডের একটা নয়েজ পাবেন, আমি শোনাই। একটা কিট 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 আওয়াজ, যদিও অতটা এটাতে এখনো ফাটে নাই, কিন্তু ম্যাক্সিমাম রয়্যাল এনফিল্ডে ওইটা ফেটে গেছে সাউন্ডটা। সো ওইটার রিজনটাও আমরা আপনাদেরকে বলেছি কেন ফেটে যাচ্ছে। সো হোপসো আজকের ভিডিও এখানে শেষ করতে পারি। আর ডিটেলসে খুব একটা ভিডিও বানাই নাই, জাস্ট অ্যাজ ইউজুয়াল ফার্স্ট ইমপ্রেশন আমার আগের যেভাবে করতাম জাস্ট ওইভাবে বাইকটা হাতে পাইলাম, তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। দ্যাটস ইট। সো সবাই ভালো থাকেন, আর যে কোনো ধরনের কোশ্চেন আপনারা কমেন্ট সেকশনে করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।